হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প, অ্যালবাম, আমাদের গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের জন্য। আজকে এই অ্যালবাম গল্পটির লেখক সৌম্যদীপ সূত্রধর। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বর্তমানে অ্যাকসেঞ্চারে আছেন। তিনি হরর ফিকশন এনথুসিয়াস্টিক, আর ভবিষ্যতে স্বপ্ন দেখেন একদিন তার নিজের বই ছাপানোর। আমাদের আজকের লেখক সৌম্যদীপকে তার এই স্বপ্ন পূরণের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের সকলের তরফ থেকে। তো চলুন বেশি দেরি না করে আজকের এই গল্পটি শুরু করা যাক। কলোনির ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে আপনি যদি উত্তর দিকে এগিয়ে যান, তাহলে নির্জন পথের একদম শেষ প্রান্তে বিশাল বড় একটা মেপল গাছের পাশে গুরু গম্ভীর একটি পুরনো বাড়ি দেখতে পাবেন। সামনে অযত্নে বেড়ে ওঠা বনলতা হয়তো আপনার চোখে বনবাসের চিহ্ন হয়ে ফুটে উঠবে। আপনি হয়তো কয়েক মুহূর্ত মুগ্ধ চোখে তাকিয়ে থেকে মনে মনে তারিফ করবেন সেই ছবির মতো সুন্দর বাড়ি, পেছনের বরফাবৃত পর্বতশ্রেণী আর চারপাশের অদ্ভুত নিস্তব্ধতার। মেপেল গাছের কিছু শুকনো লাল পাতা উড়ে এসে আপনার গায়ে লাগবে। পাশ্চাত্য স্থাপত্যের নিদর্শনে তৈরি বাড়িটি দেখে হয়তো আপনি গৃহস্বামীর রুচিরও প্রশংসা করবেন। তারপর আপনি আবার ফিরে যাবেন কলোনির দিকে, বা হয়তো একটু এগিয়ে গিয়ে খাদের কাছে দাঁড়িয়ে সামনের বিস্তৃত পর্বতশ্রেণী আর নিচে বয়ে চলা নদী আর দূরে বৌদ্ধ মঠের কালো গম্বুজ আর রঙিন পতাকা হাওয়ায় পতপত করে উঠছে দেখবেন। কিন্তু আপনার কি একবারও মনে হবে বাড়িটার চারপাশ এত নিস্তব্ধ কেন? কেন এত সুন্দর বাড়িটা একেবারে খালি? কেন কলোনির বাচ্চারা এদিকে ভুলেও খেলতে আসে না? না, আপনার মনে হয়তো এই ভাবনাগুলো আসবে না, কারণ আপনি তো কদিনের জন্য বেড়াতে এসেছেন। এক সময় আবার আপনি ফিরেও আসবেন। আর এই নির্জন পাহাড়ি কলোনির এক প্রান্তে তৈরি এই বাড়ির রহস্যটা অজানা নিকাশ কালো অন্ধকারেই থেকে যাবে আপনার অগোচরে। প্রায় ৩০ বছর আগের কথা, অনিকের কথা। কদিন ধরে মৃত্যুর সাথে অবিরাম লড়াই করার পর যে আবার মিতালি আর মৌয়ের মুখটা দেখতে পাবো তা ভাবিনি। সেদিন অফিস থেকে ফেরার সময় কেমন ভাবে যে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল গাছে, তা একমাত্র নিয়তিই জানে। এমন একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্টের পরেও যে বেঁচে আছি, তা শুধুই ঈশ্বরের অপার করুণা আর তার সাথে ডক্টর ব্যানার্জির চিকিৎসা আর মিতালি ও আমার ছোট্ট মেয়ে মৌয়ের প্রার্থনার ফল। নার্সের থেকে শুনলাম 10 দিন নাকি আমি হসপিটালে রয়েছি। কাল জ্ঞান ফিরলেও ডক্টর ব্যানার্জি কোনো রিস্ক নিতে চাননি। আজকে হয়তো তিনি বুঝেছেন যে বিপদ কেটেছে, তাই আমার বেডের পাশে আসার অনুমতি মিলেছে মিতালির। আহা, বেচারির মুখটা একেবারে শুকিয়ে গেছে কদিনে, চোখের তলায় পুরো কালি, কিন্তু তাও কি অকৃত্রিম খুশির ছোঁয়া ওই মুখে। দেখে তো আমার শরীরের অর্ধেক ব্যথাই কমে গেল। আমার মাথায় হাত বুলিয়ে চোখের জল সামলে সে বললে, এখন কেমন লাগছে অনি? একটু ভালো বোধ করছো? কথা বলতে এখনো একটু কষ্ট হচ্ছে, তাই ঘাড় নেড়ে বললাম ভালো আছি। ডাক্তারবাবু এলেন, প্রয়োজনীয় কিছু কথাও বললেন মিতালির সাথে। শুনলাম আরো কদিন লাগবে আমার সুস্থ হতে। কয়েকদিন আপাতত আমার ঠিকানা এখন এই হাসপাতাল। আরও 7 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে এসেছি। এখন একটু আধটু হাঁটা চলা করতে পারছি নিজে, তবে ক্রাচ নিয়ে। সারাদিন মিতালির সেবা যত্ন উপভোগ করা আর আমার মৌয়ের সাথে রান্নাবাটি খেলাই আমার প্রধান কাজ। অফিস থেকে আপাতত মাস 3 ছুটি নিয়েছি।
ডাক্তারবাবু বলেছেন আর একটু সুস্থ হলে কোনো পাহাড়ি জায়গা থেকে হাওয়া বদল করে আসতে। পাহাড়ের ঠান্ডা আবহাওয়া আমার স্বাস্থ্য ফিরিয়ে দেবে বলেই তার বিশ্বাস। তবে সেই জায়গা যেন ভিড়ভাড় থেকে একটু দূরে হয়, তাহলেই শরীর মন চাঙ্গা হবে। এখন সমস্যাটা সেখানেই। এই পুজোর ছুটির মরশুমে সব শৈল শহর যেন বাঙালি টুরিস্টদের তীর্থস্থান, তাই ফাঁকা জায়গা খুঁজে বের করা এক প্রকার দুঃসাধ্য হয়ে পড়েছে। তবে সে তো কয়দিন পরের কথা। এখন নিজের বাড়ির আরাম ছেড়ে আমি কোথাও নড়ছি না। না, দেরি হয়ে গেল। ওদিকে আবার আমায় মৌয়ের টেডির বিয়ে দিতে হবে যে, আমি আবার কোনে কর্তা কিনা। কাজটা যে আবার কোথায় রাখলাম। ওদিকে মিতালি মনে করে, এই আপন ভোলা মানুষটাকে নিয়ে আর পারি না। একটু যদি সাবধানে চলাফেরা করে। এত বড় একটা দুর্ঘটনা হলো, তাও একটু মতি ফেরেনি। সারা দিন মেয়েকে নিয়ে মেতে রয়েছে। সেদিন যখন অ্যাক্সিডেন্টের খবরটা নিয়ে আসলো বিশু, পায়ের তলায় যেন পৃথিবীটা নিমেষে ঘুরে গিয়েছিল। উফ, ভাবলেও বুকের ভেতরটা খালি হয়ে আসে আমার। জমি মানুষে কদিন যেন টানাটানি। তারপর যখন উনি ফিরে আসলেন মৃত্যুর মুখ থেকে, তখন থেকেই ঠিক করেছিলাম নিজের সব কিছু দিয়ে অনিকে আর মৌকে আগলে রাখবো। ওরাই তো আমার সব। আর কি আছে আমার ওরা ছাড়া? এখন অনেক একটু সুস্থ আছে। ক্রাত ছেড়ে হেঁটে চলে বেড়াতে পারছে বাড়ির ভিতরে। সবচেয়ে খুশি মনে হয় মৌ। বাবা নেওয়াটা মেয়ে তো, সারাদিন দেখাই পেত না বাবার। অফিস করে ফিরে ক্লান্ত অনেকও মেয়ের সাথে কতটুকুই বা সময় কাটাতে পারত। এখন তাই বাপ মেয়ে মিলে সারা দিন একসাথে একদম। কিন্তু এদিকে জ্বালা হয়েছে আমার। অনির তো কোনো হুঁশই নেই। ডাক্তারবাবু বলেছেন সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য ওর হাওয়া বদলটা খুব প্রয়োজন। কিন্তু কোথায় যে যাওয়া যায়? না, ভগবান সহায় আছেন। আমার পিস্তুত দাদা এসেছিল আজকে অনিকে দেখতে। আমার এই ভ্রমণ পিপাসু দাদাটা একটা দারুণ জায়গার সন্ধান দিলেন। দার্জিলিং থেকে 70 কিলোমিটার দূরে একটা খুব সুন্দর পাহাড়ি কলোনি আছে। 15-20 ঘর খ্রিস্টান, একটা হোটেল, একটা ওয়াইন শপ আর একটা চার্চ নিয়ে একদম নির্জন নিস্তব্ধ স্বর্গপুরী। দাদাই ট্রেনের টিকিটের ব্যবস্থাটা করে দিল। হাতে একদম সময় নেই। মাসখানেকের মধ্যেই বেরিয়ে পড়তে হবে। সব গোছগাছও তো বাকি। অনেক তো আবার ঠান্ডার ধাত, সব গরম জামা কাপড় টাপড় গুছিয়ে নিতে হবে ভালো করে। এদিকে ঘুরতে যাওয়া হবে শুনে তো মৌ একদম সারাদিন লাফিয়ে বেড়াচ্ছে সারা বাড়ি জুড়ে। ওকে আর দোষ দিয়ে লাভ কি? পাহাড় দেখার আনন্দে আমি নিজেও যেন ছোট্ট মেয়েটি হয়ে যাচ্ছি। এদিকে পাহাড় দেখতে যাবে বলে মৌয়ের খুব আনন্দ। পাহাড় দেখতে যাব, পাহাড় দেখতে যাব, কি মজা! বাক্স ভর্তি করে পুতুল নিয়েছি, কত খেলনা বাটি নিয়েছি। আচ্ছা, পাহাড় কত বড় হয়? পাহাড়ে মেঘগুলো ধাক্কা খেলে সেগুলো কি আইসক্রিম হয়ে যায়? তাহলে তো কত আইসক্রিম খাওয়া যাবে। যাই, পাপাকে গিয়ে জিজ্ঞেস করি। পাপা, ও পাপা, পাহাড়ে ধাক্কা লেগে কি মেঘ আইসক্রিম? মাসখানেক পর এক সকালে একটা গাড়ি এসে দাঁড়ালো কলোনির একমাত্র লজটার সামনে। গাড়ি থেকে নামলো অনিক, মিতালি আর মৌ। কি সুন্দর চারিদিক! দূরে গুরুগম্ভীর পর্বতশ্রেণী, মেঘ কুয়াশায় ঢাকা তার শিখর। চারিদিকে পাতলা কুয়াশার আস্তরণ। কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। একদিকে ঘোড়ার আস্তাবল আর তার অন্যদিকে লজটি।
অনেক ভাড়া মিটিয়ে ছেড়ে দিল গাড়িটাকে। মৌয়ের হাত ধরে লজে ঢুকে খোঁজ করলো ম্যানেজারের। একটা সুবিধে মতো ঘর পেলেই এখন শান্তি। কিন্তু বিধি বাম, ম্যানেজার জানালো যে লজে ঘর পাওয়া সম্ভব নয়, সব ঘরেই মেরামতির কাজ চলছে, তাই আপাতত কোনো ঘরই বসবাসযোগ্য নয়। যা, এ তো মহা ফ্যাসাদে পড়া গেল দেখছি। আগে থেকে খোঁজ খবরও নিয়ে আসিনি। একটাই লজ, আর তো কোথাও থাকার উপায়ও নেই। এবার কি করি? গাড়িটাও ছেড়ে দিয়েছি। ম্যানেজার তো ঘর নেই বলেই দায়িত্ব সারলেন। বউ বাচ্চা নিয়ে এই বিদেশে এখন কোথায় যাই? এদিক ওদিক দেখছি, এমন সময় এক টাঙাওয়ালা আমার দিকে এগিয়ে এলো। বোধহয় বুঝেছে যে বিপদে পড়েছি। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? দেখো না, হাওয়া বদল করতে এসে কি সমস্যাটাই না পড়লাম। এখানে ঘর নেই কোনো থাকার। এবারে কোথায় থাকি বলো তো? শুনেছি এই চত্বরে নাকি আর কোনো লজ তো নেই। হ্যাঁ, শুনেছেন ঠিকই। ছোট্ট পাহাড়ি জায়গা, ট্যুরিস্ট তো আর সেরকম আসে না। আপনারা আমার সাথে আসুন, দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। আমি যেন হাতে চাঁদ পেলাম। টাঙাওয়ালার নাম টমাস। সে নিজেই গাড়িতে মালপত্র তুলে আমাদের বসিয়ে গাড়ি ছেড়ে দিল। মৌ তো ভীষণ খুশি ঘোড়ার গাড়ি চড়ে। এদিকে আমার আর মিতালির মনে দুশ্চিন্তা। কোথায় যে থাকা হবে সেটা ভেবেই যাচ্ছি। 10 মিনিট পর দেখি চার্চের সামনে এসে গেছি। খুব ছোট কিন্তু ভীষণ সুন্দর চার্চ। টমাস ভেতরে গেল, আর একটু পরেই যাকে নিয়ে বেরিয়ে এলো, তার কালো গাউন, সাদা চুলদাড়ি আর গলায়ের উপর ক্রস আর মুখে মানুষকে আপন করে নেওয়া হাসি দেখে বুঝলাম যে ইনি এই চার্চের ফাদার। গাড়ি থেকে নেমে আমরা হাসি মুখে তাকে অভিবাদন জানালাম। তিনি মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাদের বললেন, আপনাদের সমস্যাটা শুনলাম, খুবই মুশকিলে পড়েছেন। এখানে তো থাকার সেরকম ব্যবস্থা নেই। তবে একটা উপায় আমি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, বলুন না ফাদার, কি উপায় হওয়া সম্ভব? এই সুন্দর জায়গা ছেড়ে ফিরে যেতে হলে যে আর কষ্টের শেষ থাকবে না। কলোনির প্রান্তে একটা বাড়ি আছে। মালিক তো এখানে থাকেন না, তিনি প্রবাসী। চাবি আমার কাছেই থাকে। আপনারা সেখানে অবশ্য থাকতে পারেন। তবে ফাদার হঠাৎ করে চুপ করে গেলেন। আমি বললাম, ভাড়ার জন্য অসুবিধা হবে না ফাদার? মিতালি আর মৌয়ের দিকে একবার তাকিয়ে স্মিত হেসে ফাদার বললেন, না না, ভাড়ার ব্যাপার নয়। আপনি একটু আমার সাথে ভেতরে আসুন, ততক্ষণে এনারা গাড়িতেই বসুক। আমিও চার্চের ভেতরে এসে ফাদারের ঘরে বসলাম। একটা চাবির গোছা আমায় দেখিয়ে তিনি বললেন, আসলে বাড়িটা একটা ঘটনা ঘটেছিল আজ থেকে ওই আন্দাজ 20-25 বছর আগে। এক পরিবারের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সেখানে। থানা পুলিশ কোনো সুরাহাই করতে পারেনি সেই ঘটনার। বছর 4 আগে এক সাহেব বাড়িটিকে কিনেছেন এবং সেই বাড়িটি ভেঙে নতুন মালিক আবার একটা বাড়ি বানিয়েছেন সেই জায়গাতে। তিনি প্রবাসী, ইংল্যান্ডের মানুষ। বাড়ি বানিয়েও তার থাকা হয়নি। কাজের প্রয়োজনেই তিনি দেশে ফিরে গেছেন। আপনারা থাকুন, মনে হয় কোনো অসুবিধে হবে না। এই বাড়িটা অবশ্য মাত্র 3 বছর আগেই তৈরি হয়েছে। ভেতরে আসবাবপত্র আছেও শুনেছি।
তাও এই ঘটনাটার কথা আমি আপনাকে জানিয়ে রাখলাম। ধুর, কি কবে খুন হয়েছে সেই জন্য পুরো একটা বাড়ি ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। এমন সুন্দর জায়গা, তারপর সম্পূর্ণ একটা বাড়ির মালিক হওয়া কদিনের জন্য রাজি না হওয়ার তো কোনো কারণই নেই। হ্যাঁ হ্যাঁ ফাদার, আমি রাজি, কোনো অসুবিধা হবে না, আমরা ওখানেই থাকবো। বেশ, ঠিক আছে, এই নিন তবে চাবি। মাদার মেরি সর্বদা আপনাদের পাশে থাকুন। চার্চ থেকে বেরিয়ে দেখি মিতালি উৎকণ্ঠার দৃষ্টিতে তাকিয়ে। আমার মুখের হাসি দেখে বুঝল ব্যবস্থা হয়েছে বাসস্থানের। টমাসকে ফাদার বলে দিয়েছেন যে কোথায় যেতে হবে। আমাদের গাড়ি গড়গড়িয়ে এগিয়ে চলল পাহাড়ি রাস্তা ধরে কলোনির শেষ প্রান্তের দিকে। মুখে টাটা করতে করতে ফাদার বললেন, আপনারা বাড়িটা দেখলেই চিনতে পারবেন, পাশেই বড় একটা ম্যাপেল গাছ আছে। এদিকে মিতালির এখানে এসে খুব আনন্দ। উফ, এসে থেকে যে কি সমস্যা জায়গা নিয়ে, ওদিকে দৌড়ি মালপত্র নিয়ে, সে কি মুখের কথা। তাও ভালো এই টাঙাওয়ালা টমাসকে পেয়ে গেলাম, বড্ড ভালো ছেলে। ও না থাকলে তো ঘরের ব্যবস্থাই করা হতো না। ফাদারের ঠিক করে দেওয়া বাড়ির দিকে যেতে যেতেই টমাস জানালো যে ওকে টাকা দিলে ও বাজার টাজার এনে দিয়ে যাবে। যাক, সব দিক দিয়ে এবারে নিশ্চিন্ত। এবার ভালোই বাড়িতে ঢুকতে পারলে বাঁচি। এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে লাফাতে লাফাতে টাঙা গাড়ি এসে থামলো কলোনির শেষে এই বাড়িটার সামনে। বিশাল বড় একটা গাছের পাশে ভীষণ সুন্দর এই বাংলো প্যাটার্নের বাড়িটা, একদম ব্রিটিশ কায়দাতে তৈরি, ঠিক যেমন ওই ইংরেজি সিনেমায় দেখা যায়, অনেকটা সেই রকম। গাছটাও মনে হয় বিদেশি, কেমন যেন লাল লাল পাতা, পাতলা কুয়াশার চাদর মুড়ি দিয়ে আছে চারপাশটা। ঠান্ডা হাওয়ায় একেবারে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। মুখে আবার কান ঢাকা টুপিটাও পরিয়ে দিলাম। টমাস মালগুলো নামিয়ে দরজা অবধি এনে রাখছে। অনেক একটু কসরত করে সদর দরজাটাও খুলে দিল। এক ঝলক ঠান্ডা হাওয়া হু হু শব্দে বেরিয়ে আসলো ভেতর থেকে, যেন এত দিনের বন্দি বাতাস মুক্তি পেয়েছে। ভেতরটা অস্বাভাবিক রকমের পরিষ্কার পরিচ্ছন্ন। এত দিনের বন্ধ বাড়ি, ভেবেছিলাম যে খুব ধুলো ময়লা হয়তো থাকবে। কে জানে, হয়তো ফাদার মাঝে মাঝে পরিষ্কার করান। বসার ঘরের কোণে আবার একটা ফায়ার প্লেস। উত্তরের দিকে বড় বেডরুমটা জানালা দিয়ে সামনের উপত্যকার দারুণ দৃশ্য দেখা যাচ্ছে। অনেকের ইচ্ছে যে আমরা এই ঘরেই থাকি। দুজনে মিলে হাত লাগিয়ে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। মা, পাপা! অমনি মৌয়ের চিৎকারে চমকে উঠলাম। কি হলো মেয়েটার? দুজনে হতভম্ব হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে দৌড়ে নিচে বাইরে আসলাম। বাইরে গাছের কাছ থেকে যেন গলা পেলাম। গিয়ে দেখি কিছুই না, কোথা থেকে একটা পুতুল খুঁজে পেয়েছে। ইস, কার না কার নোংরা পুতুল। আই, কোথা থেকে ওসব জঞ্জাল করিয়ে এনেছিস তুই? ফেলে দে, এক্ষুনি ফেলে দে বলছি। না না মা, ভালো পুতুল গো, নোংরা না। একদম এরকম হুটহাট করে বাইরে যেও না, কেমন? উফ, মেয়েকে বকার নমুনা দেখে হাসবো না কাঁদবো বুঝি না। মেয়ে সোহাগে বাপ বলে কথা। মেয়েকে নিয়ে ঘরে যাচ্ছি, দেখি পেছন ঘুরে কাকে যেন একটা টাটা দিল মৌ। অবাক হয়ে পেছন ঘুরে দেখি যে কই, কেউ তো নেই। কাকে টাটা দিল মেয়েটা? এই মৌ, তুই কাকে টাটা দিলি রে? রনকে মা, ও তো এখানেই থাকে,
তোমায় দেখে চলে গেল। ওই তো আমায় ডাকলো বাইরে। নিশ্চয়ই এখানকার কোনো ছেলেই হবে, আমাকে দেখে ভয় পেয়ে পালিয়েছে হয়তো। আচ্ছা, অনেক খেলা হয়েছে, এবার ভেতরে চলো। কত কাজ বাকি এখনো। রান্নার জোগাড় নিয়ে টমাস একটু পরেই আসবে, সঙ্গে ফায়ারপ্লেসের জ্বালানি কাঠ। ততক্ষণে মৌকি আর অনেকে কিছু শুকনো খাবার দিকে ভেতরে গিয়ে। ওদিকে মৌয়ের একদমই পছন্দ না। দূর, মাটা একদম পচা, খালি আমায় বকে, ভাল লাগে না। একটু খেলছিলাম, এখন বসে বসে পচা পচা খাবার খেতে হবে। রনও চলে গেল মাকে দেখে। আচ্ছা, রন যে বলল এখানেই থাকে, তাহলে ও চলে গেল কেন? দরজায় দাঁড়িয়ে আমি তো পাহাড় দেখছিলাম, তাই ও যে কোন দিক থেকে এলো দেখতেই পাইনি। তারপর দেখি ও একটা লাল পাতা গাছের তলায় বসে আছে। কি সুন্দর নীল রঙের চোখ রনের, কিন্তু কেমন যেন কান্না কান্না ভেজা ভেজা। আমি যেতেই ওর পুতুলটা আমায় দিল। মা বাবাকে দেখাবো বলে যেই ডাকলাম, অমনি দেখি রন আর নেই। বাড়ি ঢোকার সময় দেখি গাছের পেছন দিয়ে উঁকি মারছে রন। মায়ের ভয়ে নিশ্চয়ই লুকিয়েছিল। পাপা তো আবার বেরোতেও মানা করে দিল। এখন যে আমি কি করি? যাই, একটু বাড়িটা ঘুরে দেখি। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। মিতালি মনে মনে ভাবে, না, যা ভেবেছিলাম সেরকম তো কিছুই হলো না। কোথায় ভাবলাম দূরে একটু এসে নিশ্চিন্তে কাটাবো কয়েকটা দিন, সে তো আর হওয়ার নেই। অদ্ভুত অদ্ভুত আচরণ করছে অনেক। সারাদিন যে কি করে ওই বেসমেন্টের ঘরে বসে। স্নান নেই, ঠিক সময় খাওয়া নেই, একটু ঘুরতে যাওয়া নেই। এমনকি মৌয়ের সাথেও সেভাবে ভালো করে কথা বলছে না। সেদিন তো ওইটুকু মেয়ের গায়ে হাত তুলল, প্রথমবার জীবনে। চুপচাপ, থমথমে মুখ, গালে না কাটা দাড়ি, চোখের তলায় কালি পড়ে গেছে কয়েকদিনের মধ্যেই। শরীর সারাতে এসে কি আরো অসুস্থ হয়ে গেল মানুষটা। এই বাড়িটাও যেন কেমন তর, না হলে একটা পাখির ডাক অব্দি শোনা যায় না। মনে হয় যেন অন্য জগতে প্রবেশ করেছি বাড়িটায় ঢুকে। এত নিস্তব্ধতা যে গিলে খেতে আসে প্রতিনিয়ত। মনে হয় কেউ যেন সারাক্ষণ লক্ষ্য করছে আমাদের আড়াল থেকে। নিজের পায়ের আওয়াজে নিজেই চমকে উঠি। সারা দিন ধরে হালকা বৃষ্টি আর ঝিরঝিরে তুষারপাতে একেবারে বাইরে পাই রাখা যায় না। দূরের পাহাড়গুলো সব ঝাপসা হয়ে আছে। চারিদিকে সব কিছু কেমন যেন ছায়া ছায়া কুয়াশার আবরণে ঢাকা। সব কিছুর মধ্যে আরো যেন রঙিন হয়ে গেছে ওই মুখ পোড়া গাছটা। লাল লাল পাতায় যেন রক্তের রং। কি অদ্ভুত গাছ কে জানে। জানালার ধারে বসে বাইরে দেখা ছাড়া তো আর কোনো কাজ নেই। বাইরে তাকালেই শুধু ওই গাছটার দিকেই চোখ যায়। আজ সকালে চায়ের কাপ নিয়ে বসেছি জানালার পাশে। সকালের ঘন কুয়াশার চাদরে চারিদিকে সব কিছু ঢেকে আছে। ঘরে ফায়ারপ্লেস থেকে মিশমিশে আগুন উত্তাপ ছড়াচ্ছে নিঃশব্দে। বাইরের কুয়াশার দিকে আনমনে চেয়ে আছি, হঠাৎ চটকা ভাঙল। এই বাচ্চা ছেলেটা আবার কোন বাড়ি রে বাবা? ওই মেপেল গাছটার নিচে দাঁড়িয়ে সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। নীল রঙের জলজলে চোখ, হলুদ সোয়েটার, সবই তো কুয়াশার মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছি। এই ঠান্ডায় বাইরে ঘুরে বেড়াচ্ছে, অসুখ বিসুখ করবে তো। কার বাড়ির ছেলে কে জানে।
যাকে ঘরে ডেকে আনি, বাইরে শীতে না থেকে ঘরে মেয়ের সাথে একটু খেলুক। গায়ে ভালো করে চাদর জড়ে দরজা খুলে বাইরে আসতেই ঠান্ডা হাওয়ায় হাড় কাঁপিয়ে দিয়ে গেল একবারে। উহু, বাতাসে এটা কিসের সংকেত? কুয়াশাটা হঠাৎ করে যেন ভারী হয়ে ঘিরে ধরছে চারিদিক। তাড়াতাড়ি গাছটার কাছে যেতেই ছেলেটা দৌড় দিল কুয়াশার মধ্যে। যা, কোথায় গেল? কই, আর তো দেখতে পাচ্ছি না। গাছের নিচে দাঁড়িয়ে এদিকে ওদিকে খুঁজছি, হঠাৎ মাথায় কি যেন একটা এসে ঠেকলো আমার। গলা তুলে উপর দিকে তাকাতেই শরীরের রক্ত যেন জমাট বেঁধে গেল এক মুহূর্তে। কুয়াশা মোড়া সেই গাছটার লাল লাল পাতা ভরা একটা ডাল থেকে ঝুলছে একটা দড়ি। দড়ির শেষে একটা ফাঁস দেওয়া। ঠিক যেমন ফাঁসির দড়ির হয় সেরকম। সেই দড়ির প্রান্তটা হাওয়ায় এদিক ওদিক দুলতে দুলতে আমার মাথায় এসে লেগেছে। এই কি অদ্ভুত কাণ্ড! এই জিনিস তো আগে দেখিনি। আমার গলা বুঝে আসছে এক অপার্থিব ভয়ে। চারিদিকের কুয়াশার মধ্যে কেউ যেন আমার দিকে হিংস্র কুটিল চোখে আমায় দেখছে, ঠিক যেমন করে রাতের অন্ধকারে অসহায় শিকারের দিকে তাকিয়ে থাকে হিংস্র পশু। আমার আমার মনে হচ্ছে আমার মাথা ঘুরছে। যেভাবে হোক ঘরে না ফিরলে সর্বনাশ হয়ে যাবে আমার। কিন্তু পা যেন আর চলছেই না। শীতে ভয়ে আতঙ্কে আড়ষ্ট হয়ে গেছি। খুব জোরে হাওয়া দিচ্ছে, আর দাঁড়িয়েও থাকতে পারছি না। যে কোনো সময় পড়ে যাব মনে হচ্ছে। মাথায় বারবার এসে লাগছে দড়িটা, হাওয়ায় দুলে দুলে। ক্রমে অন্ধকার হয়ে আসছে আমার চেতনা। মিতা, বাইরে ঠান্ডায় দাঁড়িয়ে ওখানে কি করছো? অনেকের গলার আওয়াজে চমকে উঠলাম আমি। কখন যে দরজায় এসে দাঁড়িয়েছে আমি খেয়ালই করিনি। সারা মুখ থেকে যেন বিরক্তি ঝলকে পড়ছে। আমি দৌড়ে গিয়ে অনেককে জড়িয়ে ধরলাম। কাঁপা কাঁপা হাতে গাছের দিকে ও দড়িটা দেখাতে আবার শিউরে উঠলাম আমি। কোথায় দড়ি? কই, কিছু তো নেই। শুধু গাছটাই রয়েছে। গাছের ডালপালাগুলো রয়েছে, লাল পাতাও রয়েছে, কিন্তু কই কোনো তো দড়ি নেই। তাহলে ভোজবাজির মতো কি সেটা উবে গেল হঠাৎ করে? ভয়ে বুকের ভেতরটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। খুব জোরে অনেকের হাত চেপে ধরে বললাম, অনি, গাছের ডালে একটা দড়ির ফাঁস ছিল, আমার মাথায় এসে লাগছিল। বিশ্বাস করো, এখনই ছিল গো। আমি তো একটু আগেই দেখেছি। ঘরে চলো তো, ঠান্ডায় মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার? রুক্ষ বিরক্তি ভরা গলায় অনেক বলল। আমি অবাক হয়ে গেলাম। এ কি রূঢ় ব্যবহার! কি হয়েছে ওর? দড়ির থেকে তো এখন বেশি অদ্ভুত আমার অনেকেই লাগছে। এ যেন সম্পূর্ণ এক অন্য মানুষ। এই অনেকে তো আমি চিনি না। যেন একটা অন্য মানুষ, শুধু একে দেখতে অনির মতো। অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো আমার চিন্তা শক্তিকে কেমন অগোছালো করে দিচ্ছে। এক কাপ চা দিয়ে যাও তো, আমি নিচের ঘরে আছি বলে অনেক বেসমেন্টে চলে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম একা একা। ওদিকে ফটফট শব্দে ফায়ারপ্লেসের কাঠ ফাটতে লাগলো আগুনের তাপে।
অনেক এখানে আসা দ্বিতীয় দিন এই বেসমেন্টের ঘরটা খুঁজে পেয়েছে। সম্ভবত নতুন বাড়িটা তৈরি হওয়ার আগে থেকেই এই ঘরটা ছিল। রাজ্যের পুরনো জিনিসে ভর্তি। অধিকাংশ জিনিসই সম্ভবত মৃত পুরনো মালিকের পরিবারের। রংচটা পুরনো ট্রাইসাইকেল, ভাঙা সোফা, পুরনো আলমারি, ট্রাঙ্ক এসবে ভর্তি ঘরটা অনেককে ভীষণভাবে আকৃষ্ট করছিল। পুরনো জিনিস আমি খুবই ভালোবাসি। কলকাতার বাড়িতেও অ্যান্টিক জিনিস কিছু আছে আমার। জিনিসগুলো সব নেড়ে চেড়ে দেখতে দেখতে ভালোই লাগছিল। ট্রাঙ্কটার মধ্যে কি আছে একবার খুলে দেখি তো। এত পুরনো যে ডালাটা একদম আটকে গেছে। একটা লোহার পাত দিয়ে ডালাটার চারপাশে একটা চাড় দিতেই জোরে কবজা সমেত সশব্দে ডালাটা ভেঙে গেল। একটু অবাক হলাম। ভিতরে কেবল একটা চামড়ায় বাঁধানো পুরনো দিনের অ্যালবাম, আর কিচ্ছুটি নেই। অ্যালবামটা হাতে নিয়ে একটু দাঁড়িয়ে থাকলাম চুপচাপ। খুলে দেখব, যদি কারো খুব ব্যক্তিগত ছবি থাকে। মনে হচ্ছে কেমন জানি অন্যের জীবনের পর্দা ফাঁক করে আমি উঁকি মারছি। অদ্ভুত দোটানায় পড়লাম। আবার কৌতূহলও হচ্ছে খুব। আবার একটু অস্বস্তিও যে হচ্ছে না তা নয়। শেষ অবধি কৌতূহলই জিতল। এক কোনায় গুছিয়ে বসে অ্যালবামের প্রথম পাতাটা খুললাম। আরে, এ তো এই বাড়িরই ছবি। না না, এই বাড়ির নয়, নিশ্চয়ই আগে যে বাড়িটা ছিল তার ছবি। গাছটাকে দেখে চিনলাম। পাতা উল্টে পরের ছবিটা দেখলাম। একজন সুপুরুষ ইংরেজ, লম্বা মুখ, মোটা ঝুলফি, টিকলো নাক, মাথায় বেশ ভালোই চুল আছে। খুব চেনা চেনা লাগছিল যেন এই সাহেবকে। কোথায় যেন একে দেখেছি। খুব মন দিয়ে দেখতে দেখতে হঠাৎ বিদ্যুতের চমকের মতো মনে পড়ল, হ্যাঁ তো, একে তো দেখছি, রোজই দেখি, ছোটবেলার থেকেই দেখে আসছি। আয়নাতে আয়নাতে নিজের মুখে যে ছবি দেখেছি তার সাথে এই সাহেবের আশ্চর্য মিল। যেন আমারই বিলিতি সংস্করণ এই সাহেব, এই বাড়ির ভূতপূর্ব মালিক, যার হত্যা রহস্যের কোনো কিনারাই হয়নি। অদ্ভুত এক আতঙ্কে আমার শির দাঁড়াবে এক কুচি বরফ যেন গড়িয়ে নেমে গেল নিচের দিকে। এই শীতেও কপালে বিনবিনে ঘাম ধরল। এক কোনায় ভাঙা আয়নাতে আমার প্রতিবিম্ব পড়েছে। আমি একবার আয়নার সাথে নিজেকে আর একবার ছবির সাথে নিজেকে মিলিয়ে দেখলাম। এই তো একরকম সব কিছু। এই নাক, চোখ, ঠোঁট, সেই মুখ, অবিকল হ্যাঁ একেবারে একই রকম। বুকের ভেতরটা কেউ যেন হাতুড়ি পিটছে এক নাগাড়ে। নিঃশব্দে এই ঘরে বসে বসে অ্যালবামের পাতা উল্টে চললাম। গায়ের রক্ত ক্রমে ঠান্ডা হয়ে যাচ্ছে। চোখের সামনে থাকা ছবিগুলোকে যেন বিশ্বাসই করতে পারছি না। এ কোন বিভীষিকার জালে জড়িয়ে পড়লাম অজান্তেই। গায়ের লোম দাঁড়িয়ে গেছে আমার। কি পৈশাচিক ছবিগুলো সব। প্রথম দিকে এক সুখী পরিবারের ছবি, সেই সাহেব, তার স্ত্রী আর ছেলে। কোনো ছবিতে দেখা যাচ্ছে বাচ্চাটা খেলছে বাড়ির সামনে, কোনো ছবিতে আবার তিনজন একসাথে পিকনিক করছে বাড়ির সামনে, কখনো বা ঘরের ছবি। তারপর হঠাৎ করে কিছু ফাঁকা পাতার পর শুরু হয়েছে সেই নারকীয় কর্মকাণ্ড। রক্তমাখা কুড়ুলের ছবি, ছিন্ন ভিন্ন মৃতদেহ, সাহেবের স্ত্রীর টুকরো করা দেহাবশেষ, বাচ্চাটার ঘাড় ভেঙে পড়ে থাকা মৃতদেহ।
পাতার পর পাতা জুড়ে অবর্ণনীয় হত্যালীলা আর পাশবিক হিংস্রতার ছবি। মাথার ভেতরটা কেমন যেন খালি খালি লাগছে আমার। আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, ক্রমশ দম বন্ধ হয়ে আসছে। ছোট্ট ঘরটা যেন আরো আরো ছোট হতে হতে আমায় ঘিরে ধরছে, যেন আমার অনধিকার চর্চার শাস্তি হিসেবে দম বন্ধ করেই আমায় মেরে ফেলবে। কিন্তু আমার হাত পাতা উল্টেই যাচ্ছে। আমি কিছুতেই ছবিগুলো থেকে চোখ সরাতে পারছি না। শেষ ছবিটা এসে একেবারে মাথাটা ঘুরে গেল। দেখি আমার ইংরেজ সংস্করণ সেই সাহেব গলায় দড়ি দিয়ে ঝুলছে মেপেল গাছের একটা ডাল থেকে, লাল পাতা ছড়ানো চারপাশে। রক্তমাখা কুড়ুলটা গাছের ঠিক গুঁড়ির পাশটায় রাখা। আমার হাত থেকে সশব্দে পড়ে গেল অ্যালবামটা। ঠিক তখনই সেই বন্ধ ঘরে কোথা দিয়ে যেন ছুটে এলো এক ঝোড়ো ঠান্ডা হাওয়া। ফরফর করে অ্যালবামের পাতাগুলো উল্টাতে শুরু করলো। বুঝলাম আর একটাও ছবি নেই তাতে। সেই ছবিটা আমি দেখে ফেলেছি। কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। কি অদ্ভুত এই ছবির অ্যালবাম! কোন পিশাচ এই ভয়ানক ছবিগুলোকে যত্ন করে সাজিয়ে রেখেছে? ভাবতে ভাবতে আমার পাগল পাগল লাগছিল। না, এ ঘরে আর থাকার কোনো মানে হয় না। অসহ্য স্নায়ুর চাপে আমার মাথাটা দপদপ করছে। একটু খোলা জায়গায় যেতে হবে। উঠে দাঁড়ালাম। শরীরটা এখনো দুর্বলই আছে। ধীরে ধীরে ফিরে এলাম বসবার ঘরে। ঠিক করলাম যে এসব অদ্ভুত ছবির কথা একেবারেই জানাবো না মিতাকে। বেকার বেকার ওকে ভয় পাইয়ে উদ্বেগের মধ্যে ফেলে তো কোনো লাভ নেই। মাথাটা কেন যে এত ব্যথা করছে! বসবার ঘরে জানালার পাশে মিতা বসে উল বুনছিল। মৌ মাটিতে বসে একটা পুতুলকে জামা পরিয়ে দিচ্ছে। মিতা, বড্ড মাথা ধরেছে, একটু চা খাওয়াতে পারো? মিতা কাজ ফেলে চা বানাতে গেল। মাথা ব্যথাটা ক্রমেই বাড়ছে আমার। মনে হচ্ছে মাথার ভেতরটা যেন ছিঁড়ে যাবে এবারে শিরা। দু হাতে কপালের রগ দুটো টিপে বসে আছি। কি বিরক্তিকর! এক কাপ চা বানাতে এতক্ষণ লাগে নাকি? মিতা, চাটা কি এই জন্মে পাবো? কত সময় লাগবে চা করতে তোমার? দিচ্ছি দিচ্ছি, একটু একটু সবুর করো। ধুর, একটা চাও পাওয়া যাবে না সময় মতো। কর্মার ঢেঁকি কোথাকার। চোখে আমি হাত চাপা দিয়ে শুয়েই পড়লাম। যদি চোখ বন্ধ করলে একটু মাথা ব্যথাটা কমে। পাপা, ও পাপা, আমার পুতুলের জামা দেখো। পাপা, ও পাপা, শোনো না, দেখো না কি সুন্দর জামা পরিয়েছি। ও পাপা, পাপা ওঠো না, দেখো না। ও পাপা, পাপা, পাপা। মুটা আমায় ডেকেই চলেছে। চুপ! একদম চুপ! এক চড়ে তোর পুতুল খেলা সারা জীবনের মতো খুঁচিয়ে দেবো, বুঝেছিস? আমি চিৎকার করে উঠলাম আমার মৌয়ের উপর। চমকে উঠল মৌ। সে যে তার বাবার কাছে কখনো বকা খায়নি, তাই ভয়ে বিস্ময়ে কেঁদে উঠল সজোরে। মিতা ছুটে এসে কোলে নিল মৌকে। কি হলো? কি হলো? কি হয়েছে তোমার বলো তো? এইটুকু মেয়েকে এইভাবে বকছো কেন তুমি? মাথা ব্যথাটা হঠাৎ যেন একটু কমছে আমার। হ্যাঁ, আমি আমার মুখে এভাবে বকলাম কেন? আমি কি করছি এটা? তাড়াতাড়ি ওকে কোলে নিয়ে একটু আদর করলাম। আমার শরীরটা তো ভালো লাগছে না মা,
তাই তোমায় বকে দিয়েছি। আর আর কেঁদো না। মৌ আমার কোলে কিছুতে থাকলোই না, নেমে অন্য ঘরে চলে গেল। মিতা চা এনে দিয়ে গেল আমায়। চাতে চুমুক দেওয়ার আগেই নজরে পড়ল ফায়ার প্লেসের দিকে। দেখতে পেলাম সেই জিনিসটা। চায়ের কাপটা আমার হাতেই ধরে থাকলাম। আমার হাতেই গরম চা জুড়িয়ে ঠান্ডা জল হলো। ফায়ার প্লেসের গনগনে আগুনের আভা এসে চকচকে ফলাটার উপর লাল রং ধরিয়েছে। পালিশ করা হাতলটা ঝিকোচ্ছে অল্প আলোতেও। ফায়ার প্লেসের পাশেই কাঠের স্তূপের উপর রাখা কুড়ুলটা। রোজ ওটা দিয়ে কাঠ কাটি আগুন করার জন্যে। আজকে ছবি দেখার সময় চিনতে না পারলেও সামনাসামনি জিনিসটা দেখে একটুও ভুল হলো না চিনতে। এই তো সেই কুড়ুল, যার ছবিতে ভর্তি অ্যালবামটার পাতায় পাতায়। আমার আর চা খাওয়া হলো না। মন্ত্রমুগ্ধের মতো সেই কুড়ুলটার দিকে চেয়ে রইলাম। ওদিকে মৌকে এরকম করে বকায় মনে মনে সে বেশ আহত। পাপা আমায় সেদিন এমন করে বকলো কেন? পাপা তো আমাকে বকে না। আমার বকা শুনে খুব কষ্ট হচ্ছিল। পাপা তো আমায় কখনো বকেনি, কখনো মারেনি। আমার সাথে তো পাপা খেলে, পুতুল খেলে, রান্নাবাটি খেলে। সেদিন ঠিক করেছিলাম আমি আর কথাই বলবো না পাপার সাথে, কিন্তু তারপর পাপা আমায় আদর করে দিয়েছিল। কিন্তু তাও পাপা যেন কেমন হয়ে গেছে। সেদিনের পর থেকে সারা দিন ওই ভুতুড়ে অন্ধকার ঘরটায় কি যেন করে। একদিন লুকিয়ে লুকিয়ে আমি দেখতে গিয়েছিলাম। পাপা বসে বসে কি যেন দেখছিল একটা বইয়ের মতন জিনিস থেকে। আমি চুপি চুপি গেছি, কিন্তু পাপা ঠিক টের পেয়ে গেল। উঠে এসে কি জোরে আমার চুল চেপে ধরে টানতে টানতে উপরে নিয়ে আসলো। কি ব্যথা হচ্ছিল চুলে, আমার এখনো মনে পড়লেই চোখে জল আসে। যতটা ব্যথায় হচ্ছিল তার চেয়েও বেশি হচ্ছিল পাপা আমায় মারলো বলে। আমি কিছু করিনি, তাও পাপা আমায় মারলো। মাকে তো সেদিন ঠেলে ফেলে দিল ঝগড়া করে। আমার পাপা কেন এরকম হয়ে যাচ্ছে? সব সময় বরফ পড়ছে এখন, কেউ কোথাও নেই। টমাস কাকা যা বাজার দিয়ে গিয়েছিল সেটা নাকি 1 মাস চলবে, তাই পাপা টমাস কাকাকেও আসতে মানা করে দিয়েছে। মাও যেন পাপার ভয়ে কেমন হয়ে থাকে। আমার আর এখানে একদম ভালো লাগছে না। আমি বাড়ি যাব। অনিটা সত্যি সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছে। ওইটুকু মেয়ের গায়ে কেউ এভাবে হাত তুলতে পারে, এ তো আমি কল্পনাও করতে পারি না। কই, ও তো এরকম কোনোদিনও ছিল না। মিশুকে হাসি খুশি মানুষটার এই পরিবর্তনের পিছনে কারণটা যে এই বাড়ি, তা আমার বুঝতে বাকি নেই। যেদিন থেকে এই বাড়িতে এসেছি কিচ্ছু কিচ্ছু ঠিক হচ্ছে না। এমন অদ্ভুত আবহাওয়া যে বাড়ি থেকে বেরোনোরও উপায় নেই। সারা দিন ধরে তুষারপাত, চারিদিকে পুরো বরফ জমে আছে। এমনিতেই বাড়িটা কলোনির এক প্রান্তে বলে লোকজন তো একবারে আসেই না, মানুষজনের দেখাই নেই। মাঝে মাঝে মনে হয় এই মৃত্যুর মতো উপত্যকায় আর কেউ আছে তো আদৌ আমাদের ছাড়া। ভাগ্যিস অনেক দিনের মতো কাঁচা বাজার টমাস দিয়ে গেছে, তাই রক্ষে। কিন্তু দুশ্চিন্তা তো অনেকে নিয়ে। আজও সেই ঘরে গিয়ে বসেছে সকাল থেকে। কি যে করে ওই ঘরে বসে আমার জানা নেই। ওদিকে গেলেই তেড়ে আসে হিংস্রভাবে। যখনই ফিরে আসে ওখান থেকে যেন আগের থেকেও অনেক বেশি বিরক্ত, অনেক বেশি হিংস্র লাগে ওকে। চোখে মুখে এক অস্বাভাবিকতা, শূন্যতা সবসময়।
তাকিয়ে থাকতে পারি না। ভীষণ ভয় লাগে চেনা মানুষটার এই পরিবর্তন দেখে। যে মানুষটা কোনোদিন গায়ে হাত দেওয়া তো দূর, উঁচু গলাতেও আমার সাথে কথা বলেনি, সেদিন সামান্য কারণে আমার দিকে একটা গ্লাস ছুঁড়ে মারল। মৌটা তো সারা দিন বাবার ভয়ে সিটিয়ে থাকে। ওকে জড়িয়ে ধরে আমি বসে থাকি আর ভাবি যে কবে এই শীতের জেলখানা থেকে মুক্তি পাব। আবার কি করে আমার অনি স্বাভাবিক হবে। অনিকে অনেক বলেছি বড় ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। তীব্র প্রতিবাদ করে প্রত্যেকবার আমায় বকে ধমকে চুপ করিয়ে রাখে। কিছুতেই বাড়ির বাইরে যাবে না, নাওয়া নেই খাওয়া নেই, দিনের অর্ধেক সময় বেসমেন্টের ওই ঘরে, আর বাকি সময় ফায়ার প্লেসের কুড়ুলটা নিয়ে বসে থাকে জানালার দিকে তাকিয়ে। না, আর এখানে এভাবে থাকা যাবে না। যেদিন একটু আকাশ পরিষ্কার থাকবে, দরকার হলে আমি নিজেই গিয়ে ডেকে নিয়ে আসবো টমাসকে। অনি রাজি না থাকলেও এই অভিশপ্ত পুরীতে একটা দিনও আমি অতিরিক্ত কাটাতে রাজি নই। ওদিকে অনির কাছে ওই ফায়ার প্লেসের ঘরটা তার নেশার মতো হয়ে গেছে। প্রথম যেদিন সে সেখানে গিয়েছিল তারপর থেকেই প্রতি মুহূর্তের জন্য মনে হয় যেন বারবার ওখানে যায়। কি মিতা, কি মৌ, কিছুই তার আর ধ্যান জ্ঞান নেই। তার এখন ধ্যান জ্ঞান শুধুমাত্র সেই অ্যালবামটা। ওই সুন্দর সুন্দর ছবিগুলো না দেখলে তার মাথা ফেটে যায় যন্ত্রণায়। সারা দিন বসে বসে সে ছবিগুলো দেখতে থাকে। কাটা কাটা হাত পা দেখলে তার অনাবিল আনন্দ হয়। রক্তমাখা ছবিগুলোর ওপর হাত বোলায়, চোখের কাছে এনে তাড়িয়ে তাড়িয়ে দেখে আর উত্তেজনায় শিহরিত হয়। অনির একজন নতুন বন্ধুও হয়েছে, রেডমন্ড সাহেব। অনিরই যেন যমজ ভাই সে। সেই ঘরে গিয়ে অ্যালবামটা খুলে বসলেই রেডমন্ড আসে একটু পরে। রেডমন্ড গল্প শোনায় যে কি করে সে তার বউ জুলিয়া আর ছেলে রনকে একটু একটু করে কুপিয়ে মেরেছিল এই বাড়িতে। গরম রক্তে নাকি ভেসে গিয়েছিল রেডমন্ডের শরীর। ফিনকি দিয়ে রক্তের ধারা যখন ঝরে পড়ছিল তাদের সদ্য কাটা দেহ থেকে, সেই গরম তাজা রক্তের গন্ধ নাকি এখনো রেডমন্ডের নাকে লেগে আছে। রক্তের গন্ধের জন্য তখন অনির মনও উসখুস করে। মাথায় আবার প্রচণ্ড ব্যথা শুরু হয়। মনে হয় কুড়ুল দিয়ে যেন সবটা শেষ করে দেয়। বিরক্তি আর রাগে সারা শরীর তার জ্বলে ওঠে। রেডমন্ডকে আর তখন সে দেখতে পায় না, শুধু তার ফিসফিসে গলা অনির কানের কাছে প্রতিনিয়ত বলতে থাকে, মেরে ফেলো, মেরে ফেলো, সবাইকে মেরে ফেলো। অনি আর থাকতে পারে না, আবার ঘরটা ছেড়ে চলে আসে, কিন্তু আবার একটু পরেই ফিরে যায় ছবিগুলোর টানে। অনির মনে হয় অ্যালবামটার খালি পাতাগুলো তার দিকে তাকিয়ে বলছে, আমাদের নতুন ছবি চাই, নতুন ছবি। অনি মনে মনে ভাবে, ইদাটা বড্ড বাড়াবাড়ি শুরু করেছে কদিন ধরে। সব সময় খালি কলকাতা ফিরে যাওয়ার কথা। কি কি আছে, হ্যাঁ, কি আছে কলকাতায়? এত সুন্দর বাড়ি, এত সুন্দর জায়গা ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। আমার ঘর, আমার অ্যালবাম, আমার কুড়ুল, এসব ফেলে আমি কোথায় যাব? কত কাজ বাকি আমার। কলকাতায় ফিরে গেলে অ্যালবামে নতুন ছবি যোগ করবে কে? আজকে অনেক দিন পর আকাশ একদম পরিষ্কার, গোল চাঁদ উঠেছে আকাশে। মিতা বলছিল কাল নাকি সকালেই ফিরে যাবে, যেভাবে হোক মৌকে নিয়েই। মূর্খ মেয়ে মানুষ, তুমি তো আর জানো না, আজকে সকালেই আমি ধার দিয়েছি কুড়ুলটায়, এক কোপে, যাতে হাড় মাংস সব আলাদা করতে পারি।
চকচকে ফলাটা রক্তের স্বাদ পাওয়ার জন্য অধীর হয়ে উঠেছে। আজ রাতে কুয়াশার চাদরেই বাড়ি ঢেকে যাবে। রক্তের গন্ধে নেশা ধরবে পাহাড়ি বাতাসে। সাদা বরফে আজ লাল আলপনা আঁকা হবে সারা উঠোন জুড়ে। শেষ আর্তনাদের বাজনা বাজবে সারা বাড়ি জুড়ে। আর অ্যালবামের পাতায় যোগ হবে কিছু নতুন নতুন ছবি। আজ শুধুই রাত হওয়ার অপেক্ষা। উফ, তুষারপাত সন্ধে থেকেই বন্ধ। খুব ভালো হয়েছে। কাল সকালে এই অভিশপ্ত জায়গা ছেড়ে আমাদের পালাতে হবে। অনি না যাক, আমি আমার মুখে নিয়ে এখান থেকে চলে যাব। আজ রাতটা কোনোভাবে কাটাতে পারলেই কাল সকালে প্রথম আলো ফোটার সাথে সাথে আমি রওনা দেব কলোনির দিকে। মুখে খাইয়ে দিয়ে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। কাল যেন একটুও আর দেরি না হয়। অনি এখনো সেই বেসমেন্টের ঘরে বসে আছে। একা একা সব ফিসফিসে গলায় কথা বলে। সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছে মানুষটা। যত তাড়াতাড়ি সম্ভব শহরে ফিরে ভালো ডাক্তার নিয়ে ফিরে আসব। কালকের দিনের কথা ভাবতে ভাবতে কখন যে মৌয়ের পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। হঠাৎ দরজায় দুমদুম করে ধাক্কায় ঘুম ভেঙে লাফিয়ে উঠলাম। মৌও জেগে গেছে সেই আওয়াজে। দুজনকে জড়িয়ে ধরেছি। আবার দরজায় আঘাত। এবার শুধু আওয়াজ নয়, সাথে ভয়ঙ্কর গলায় অনেক চিৎকার। মিতা, মিতা, দরজা খোলো! কি ভয়ঙ্কর সেই গলা! কি নৃশংসতা! কি হিংসা মেশানো সেই গলার স্বর! আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মৌও ভয়ে ঠকঠক করে কাঁপছে। আমি তো নড়তেই পারছি না বিছানা ছেড়ে। হঠাৎ কুড়ুলের এক কোপ এসে পড়লো দরজার কাঠে। ফেটে হাঁ হয়ে গেল কিছুটা দরজা। মৌ চিৎকার করে উঠলো ভয়ে। আর আমি আতঙ্কে ভয়ে বিস্ময় দেখলাম অনি দাঁড়িয়ে আছে দরজার ওপারে। ও যেন আর মানুষ নেই। শরীর উত্তেজনায় ফেটে পড়ছে। ঘন ঘন নিঃশ্বাস, চোখ লাল, আর মুখে জান্তব হাসি। সেই হাসি দেখে আমার শরীরে রক্ত হিম হয়ে গেল। হাতের কুড়ুল দিয়ে দরজাটা প্রায় ভেঙেই ফেলছে। এবারে আমাদের বাঁচতেই হবে। এই যমদূত ঘরে ঢুকতে চাইছে রক্ত তৃষ্ণা নিয়ে। আমায় আমার মেয়েকে বাঁচাতেই হবে। মৌয়ের চিৎকারে আর অনির গজরানিতে খান খান হয়ে যাচ্ছে নিস্তব্ধ বাড়িটা। হাতের কাছের ফুলদানিটা তুলে নিলাম। মুখে শক্ত করে ধরে শরীরের সব শক্তি দিয়ে ছুঁড়ে মারলাম অনির দিকে। মাথায় আঘাত পেয়ে ঘুরে পড়ে গেল অনি, কিন্তু আবার নিমেষে উঠে দাঁড়ালো। কুড়ুলটা হাতে ধরে মেঝেতে টানতে টানতে ধীর পায়ে এগিয়ে আসছে আমাদের দিকে। মাথা ফেটে রক্তে ভেসে যাচ্ছে ওর মুখ, কিন্তু মুখে সেই জান্তব হাসিটা একই রকম আছে। মুখে আড়াল করে আমি এক কোণায় এসে দাঁড়িয়েছি। আমার মেয়েকে আমি কিছুতেই এই নরপিশাচের হাতে বলি হতে দেব না। দরজার একটা ভাঙা খিল হাতে তুলে নিলাম। শক্ত মুঠিতে ধরে নিজের স্বামীর সামনে দাঁড়ালাম নিজের মেয়ের জীবন বাঁচাতে। টলতে টলতে এগিয়ে আসছে অনি। আমি লাঠি তুলে সজোরে ওর দিকে ছুটে যেতেই হঠাৎ জগৎ অন্ধকার দেখলাম চোখের সামনে। রক্তের গন্ধ পেয়েছে যে শয়তানটা, তার বীভৎস হাসিতে কেঁপে উঠল সারা বাড়ি। আমি মেঝেতে পড়ে আছি কাত হয়ে, রক্তে ভেসে যাচ্ছে মাটি। ঘেঁষতে ঘেঁষতে এগোলাম মৌয়ের দিকে। জানালার ঠিক পাশেই মৌ দাঁড়িয়ে। শয়তানটা আমার পা থেকে বয়ে যাওয়া রক্তের ধারার সামনে বসে বসে ফোঁস করে গন্ধ শুকছে। মৌ আতঙ্কে ঠকঠক করে কাঁপছে। আমার পারতেই হবে। শরীরের ব্যথা আমার মাতৃসত্তার কাছে হার মানবে।
ওকে জড়িয়ে ধরলাম শেষবারের মতো। তারপর শরীরের সমস্ত শক্তি এক করে সেই আধকাটা পা নিয়ে লাফ মারলাম জানালার কাঁচ ভেঙে। মাটিতে পড়েই বুঝতে পারলাম আমার মৌয়ের কিছু হয়নি, তার শরীরের ভার আমার উপর এসে পড়েছে। চোটটা আমারই লেগেছে। আমি আর উঠে বসতে পারলাম না। কোমরের হাড়টা ভেঙে গেছে হয়তো। শরীরের ব্যথা আর অনুভব হচ্ছে না। অনি আমাদের উপর থেকে লক্ষ্য করছে একভাবে। তারপর সেও লাফ মারার জন্য প্রস্তুত হলো দেখে আমি বহু কষ্টে মাথা তুলে মৌকে বললাম, মা মা দৌড়া, কলোনির দিকে দৌড়া, হ্যাঁ একদম থামবি না, দৌড়া, পালা মা, পালা পালা। মৌ দৌড় দিল প্রাণপণে। ক্রমেই ওর ছোট্ট শরীরটা মিলিয়ে গেল কুয়াশার ভেতর দিয়ে কলোনির দিকে। ওর যাওয়ার পথের দিকে চেয়ে থাকতে থাকতে বুঝলাম অন্তত আমার মেয়ের প্রাণটা বাঁচাতে পেরেছি। নড়তে পারছি না, কিন্তু অনুভব করতে পারছি অনি আসছে পেছন থেকে। মাথার চুলে তীব্র টান অনুভব করলাম। আমায় টেনে হিচড়ে সোজা করলো অনি। পেছনে আকাশ ভরা তারা আর পূর্ণিমার চাঁদের প্রেক্ষাপট। আমার মনে পড়ছিল আমাদের মধুচন্দ্রিমার কথা। মনে পড়ছিল অনির সাথে কাটানো সব আনন্দের মুহূর্তগুলো। দু হাতে কুড়ুল তুলল অনি মাথার উপর। আমার তখন মনে পড়ছে সেই গান, চির সখা হে ছেড়ো না মোরে ছেড়ো না। সজোরে অনিকের কুড়ুল নেমে এলো আমার মাথার দিকে। অনিকের শেষ কথা, এ আমি কি করলাম? ঈশ্বরে, আমি কি করলাম? আমার মিতালিকে আমি মেরে ফেললাম? কি হয়েছিল আমার? আমার তো কিছুই মনে পড়ছে না। সব কেমন যেন ঘোরের মধ্যে ছিলাম। আমার কিচ্ছু মনে পড়ছে না যে কি হয়েছিল আমার। হাতের রক্তমাখা কুড়ুলটার দিকে তাকিয়ে ভয়ে শিউরে উঠলাম। ছুঁড়ে ফেলে দিলাম সেটাকে একদিকে ঘেন্নায়। মিতালির দেহটা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মনে হচ্ছিল এই মহা পাপের শাস্তি আমায় পেতেই হবে। আমার স্ত্রী, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম, তাকে এভাবে হত্যা করার শাস্তি আমায় পেতেই হবে। আর এর শাস্তি আমি নিজেই নিজেকে দেব। ঘরে ঢুকে এদিক ওদিক খুঁজতে খুঁজতেই পেয়ে গেলাম জিনিসটা। বাইরে ফিরে কান্না ভেজা চোখে একবার মিতালির দেহটার দিকে তাকিয়ে নিজের পাপের সাজা ঠিক করলাম। তারপর এগিয়ে গেলাম গাছটার দিকে। এই ঘটনার পরেরটুকু সামান্যই। ছোট্ট মৌ সেদিন ছুটতে ছুটতে শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছিল সেই চার্চ অব্দি। ফাদার, ফাদার বলে এক গগন বিদারী আর্তনাদ করে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছিল মেয়েটা চার্চের দরজায়। পরদিনই সারা এলাকা জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল এই ঘটনার কথা। পুরনো হত্যাকাণ্ডের স্মৃতি উস্কে দিল সকলের মনে। রেডমন্ড সাহেবের পরিবারের হত্যাকাণ্ড আর এই বাঙালি পরিবারটির মৃত্যুর মধ্যে ভয়ঙ্কর সামঞ্জস্য দেখে ভয়ে শিউরে উঠল সবাই। সকালে যখন লোকজন এলো বাড়ির দিকে দলে দলে, তারা উঠোনে আবিষ্কার করল মিতালির ছিন্ন ভিন্ন দেহ। ঠিক তার পাশেই মেপেল গাছের ডাল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে অনিক। অল্প হাওয়ায় লাল লাল পাতাগুলোর সাথে একটু দুলছে তার শরীরটা। তদন্ত হয়। মৌয়ের বয়ানে অনিককে মানসিকভাবে অসুস্থ এবং তার এই মানসিক অসুস্থতাকেই এই হত্যালীলার কারণ হিসেবে দায়ী করে বিজ্ঞান। বরফের চাদরের ওপর নতুন করে বরফ পড়ল কালের নিয়মে। কলোনির বাকি অধিবাসীরা ভুলেও কেউ আর এই বাড়ির দিকে আসে না। ছোট্ট পাহাড়ি কলোনির ঘটনা কয়েকদিনেই বাকি পৃথিবী ভুলতে বসল।
শুধু কেউ জানতে পারল না, সবার অলক্ষ্যে বেসমেন্টের ঘরের সেই অ্যালবামটার সাদা পাতায় কয়েকটা নতুন ছবি জুড়ল। সবার অগোচরে শিকারী আবার নতুন ফাঁদ পেতে অপেক্ষায় থাকলো নতুন শিকারের। অপেক্ষায় থাকলো নতুন কোনো সুখী হাসি খুশি পরিবারের জন্য। আজকের কথা, কি দাদা, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? বাড়িটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে, তাই না? কি ভাবছেন, বউ বাচ্চাদের নিয়ে কদিন কাটিয়ে যাবেন এই সুন্দর বাড়িতে? ফিরে যান মশাই, এখনই ফিরে যান। এই বাড়িটাকে এখানকার সবাই এড়িয়ে চলে। কাকপক্ষীও এই বাড়ির গাছের ডালে এসে বসে না, আর ফুলেও ভেতরে পা দেবেন না। যদি ঢোকেন বাড়িতে, তাহলে দেখবেন যে কোনো অমোঘ আকর্ষণে আপনি ঠিক বেসমেন্টে চলে এসেছেন। আপনি দেখবেন একটা সুন্দর চামড়ায় বাঁধানো অ্যালবাম, হয়তো কৌতূহলবশে খুলেও দেখবেন, আর ছবি দেখে আপনি চমকে উঠবেন, কি যেন আপনারই ছবি। আর তারপর আপনারা শুনছিলেন লেখক সৌম্যদীপ সূত্রধরের লেখা অ্যালবাম গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।